আমরা বাবা-মারা যতটা না বাচ্চাদের বিষয়ে চিন্তা করি এইসব ক্ষেত্রে অবশ্যই আমি চিন্তা করি। কিন্তু তার থেকে আরো বেশি চিন্তা করি আমার সোশ্যাল ভ্যালু নিয়ে। ২ টা জিনিস অবশ্যই মানুষকে এক্সপ্রেস করতে হয় এবং এই দুটো জিনিসের এক্সপ্রেশন ছাড়া কোনো ধরনের মূল্য নেই। এটার একটা হচ্ছে ভালোবাসা এবং আরেকটা হচ্ছে কৃতজ্ঞতা। আমরা ছোটবেলায় যেটা চিন্তা করেছি যে আমি যদি মামা হই কখনো, আমি এটা করব না যেটা আমার সাথে করা হয়েছে। কিন্তু যখন আমি প্যারেন্ট হয়ে যাচ্ছি দেখা যাচ্ছে আমি চাই বা না চাই, মাঝে, মাঝে আমি এমন কিছু আচরণ আমার বাচ্চার সাথেও করে ফেলছি যেটা আমি আসলে অ্যাজ এ চাইল্ড কখনোই চাই নাই। আপনি যদি নিজেকে জানেন, আপনি দেখবেন আপনি অনেক বেশি ডেভেলপ করা শুরু করেছেন। আপনি যদি আরেকজনকে জানতে চান, আপনি অনেক বেশি এনক্সাইটি ডেভেলপ করবেন। ভয়েস উইথ হুরেরা আজকের এপিসোডে কথা বলবো প্যারেন্টিং এর বিভিন্ন লেন্স নিয়ে। আমরা প্যারেন্টস নতুন হই বা পুরনো, প্যারেন্টিং এর যে বিষয়টা আমরা যতই জানি না কেন, তারপরে যখন আমরা প্যারেন্টস হই আমরা বিভিন্ন রকমের আচরণ করি আমাদের সন্তানের সঙ্গে। আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন, আমরা ওনাকে ইনভাইট করতে পেরেছি এবং আমরা আজকে ওনাকে আমাদের মাঝখানে পেয়ে আমরা খুবই আনন্দিত। উনি হচ্ছেন রুদমিলা মাহবুব। উনি ফ্যাকাল্টি, স্কুল অফ জেনারেল এডুকেশন, ব্র্যাক ইউনিভার্সিটি। থ্যাংক ইউ আপা। আ আপনি আমাদের আজকে স্টুডিওতে যে আলোচনা করব, আপনি হচ্ছেন রাইট ওয়ান। উনার একটা বই আছে, 'লেটার্স টু মাই সান'। উনি উনার ১ম বাচ্চা হওয়ার পর এই বইটা উনি লিখেছেন এবং উনার সন্তানের সাথে এই বইয়ের যেই কনটেন্ট গুলো, এটা আপনারা যদি পড়েন আপনারাও কিন্তু একজন নতুন মা অনেক কিছু জানতে পারবেন এই বইটার থ্রুতে। আর আজকে যে কথা বলবো সেই বিষয়গুলোর মাঝখানে আপনার কাছ থেকে এই বইটা লেখার সময় আপনার যেই চিন্তাগুলো ছিল, আমরা প্যারেন্টস হিসেবে আমরা বর্তমান সময়ে যে বিষয়গুলো দেখছি, এগুলোই আমরা আজকে আমাদের অতিথিদের সঙ্গে শেয়ার করব। বেসিক্যালি রিসেন্ট ডেজ এর যে ঘটনাগুলো হচ্ছে, মা আমি তো চুরি করিনি। এই যে বাচ্চাটার এই ব্যাপারটা আমাদেরকে ভাবাচ্ছে যে আমরা প্যারেন্টিং এর আসলে কোন জায়গাটাতে আছি। একটা বাচ্চা তার সবচেয়ে বড় সেফটি সিকিউরিটির জায়গাটা সেটা কোথায়? মানে সেটা আসলে কোথায় পাবে বাচ্চা? তো আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই বাচ্চাটার যেই ঘটনাটা এই মুহূর্তে এত বড় একটা আলোচিত, সবাই কথা বলছেন এটা নিয়ে। আপনি কিভাবে দেখছেন এখানে? আ ধন্যবাদ শিশির আপা। ১ম এই আমি আম আপনার এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আম আমি যদি আপনার প্রশ্নটাতে আসি তাহলে এই প্রশ্নটার রুট কজ গুলো আমাদেরকে আগে দেখতে হবে। সাধারণত আ দেখবেন আমরা যখন চিলড্রেন থাকি টু আওয়ার প্যারেন্টস, আমরা কিন্তু কিছু জিনিস কখনোই ভুলি না। সেটার মধ্যে প্রথমত যে বিষয়টা সবসময় চোখে পড়ে যে আমি আমার বাবা-মার কাছ থেকে কিভাবে সিকিউরিটিটা পেয়ে থাকি। সিকিউরিটি কনসার্ন ইস এ ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্নস অল দ্যা টাইম। সবার ক্ষেত্রেই। আপনার জন্যও সেটা ছিল, আমার জন্যও সেটা ছিল। তো দেখবেন যে আপনি অনেক কিছুই হয়তোবা ভুলে যাবেন। আপনার বাবার বা কিংবা আপনার মা আপনার সাথে করেছে, আপনাকে কিনে দিয়েছে বা আপনি একটা কিছু চেয়েছিলেন, আপনাকে দিতে পারে নাই। এগুলো আপনি ভুলে যাবেন। কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন তাদের মাধ্যমে আপনি আপনার চ্যালেঞ্জিং টাইমে কি ধরনের সিকিউরিটিটা পেয়েছিলেন। এখন আপনি যদি এই ঘটনাটা দেখেন, আ তাহলে আপনি দেখবেন যে এখানে বাচ্চাটা যেটা ক্লেইম করা হয়েছিল যে বাচ্চাটা আসলে চুরি করেছে। কোয়েশ্চেন হচ্ছে যে বাচ্চাটা কি আসলেই চুরি করেছিল নাকি করে নাই? এখন সে যদি চুরি করে, চুরিকে কখনোই আমি জাস্টিফাই করতে পারি না বিকজ এটা এথিক্যালি ইজ নট a রাইট অ্যাকশন। বাট আমাকে এটা মনে রাখতে হবে যে অ্যাজ এ প্যারেন্ট আমি আসলে কিভাবে এই রিঅ্যাকশনটা দিব। কারণ এই যে আমি বললাম যে বাচ্চারা কিন্তু সিকিউরিটিটা কিভাবে প্যারেন্টস এর কাছ থেকে পায়, সেটা যেরকম মনে রাখে, তারা সেটাও মনে রাখে যে আমার চ্যালেঞ্জিং টাইমে আমার বাবা-মা কিভাবে আমাকে মানে আমার সাথে রিঅ্যাক্টটা করেছে। তো এই সিচুয়েশনটাতে দেখবেন আমাদের যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা জানতে পারছি যে বাচ্চাটাকে তার মা সবার সামনে মোস্ট প্রবাবলি চড় মেরেছিল। এই যেটা ভিডিওতে দেখেছি। জি, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। তো আ এখন বাচ্চাটা কিন্তু টিনেজার। মানে আ সে মানে টু বি টিনেজার, সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা করছে, পাস করছে। দেখবেন ওর ১২ বছর বয়স। সো এই বছরের বাবুগুলো কিন্তু খুবই সেনসিটিভ হয় রিগার্ডিং দিস ইস্যুস। তারা ইমোশনের ক্ষেত্রে সেনসিটিভ হয়, তারা রিলেশনের ক্ষেত্রে সেনসিটিভ হয়, তাদের ফিজিক্যাল বিভিন্ন চেঞ্জেস গুলো হচ্ছে সেই ক্ষেত্রেও তারা সেনসিটিভ হয়। তো আমি বলব এই ক্ষেত্রে প্যারেন্টসদের আসলে অনেক বেশি সেনসিবল হওয়া উচিত এবং অবশ্যই আমি আমার বাচ্চাকে ৫০ টা কাজ করার জন্য
পেনাল্টি দিতে পারি, বাট দ্যাট ইজ নট ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। কারণ তার মধ্যে কিন্তু এই যে মান অপমান বোধ কিন্তু এখন ডেভেলপ করছে। সো আমি যদি এই সময় তার সেই সেলফ এস্টিমে আঘাত করি, আলটিমেটলি সে কিন্তু খুব কনফিডেন্ট লেস একটা বাচ্চা হিসেবে ডেভেলপ করবে, এবং ইভেনচুয়ালি সে যখন ডিফারেন্ট অ্যাসপেক্টে কাজ করবে, সে কিন্তু ওই কনফিডেন্টটা পাবে না যেটা তার আসলেই ছোটবেলা থেকেই তৈরি হয়ে আসার দরকার ছিল। রাইট? তো আমার মনে হয় এখানে এই ঘটনাটাই হয়েছে যে ইভেন মাও কিন্তু জানতেন না যে এরকম একটা ইনসিডেন্ট হতে পারে। এটার পিছনে হুরায়রা আপা, আমার মনে হয় আপনি আমার সাথে একমত হবেন যে এখন আমি আপনি একটা সিস্টেমে বড় হয়েছি, এবং এখনকার বাচ্চাদেরকে আমরা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা সিস্টেমে বড় করছি। যেমন আমাদের সময় প্রচুর পেনাল্টি ছিল, এবং দেখা যেত যে আমরা কিছু হলেই আমার বাবা আমাকে পেনাল্টি দিত। বাবা খুব একটা দিত না, সবসময় মাই দিত। মাই দিত। রাইট। এবং আমরা কিন্তু খুব হাসি মুখে বলতাম যে মা আমাদেরকে মেরেছে। অনেকের কিন্তু গল্প কথায় লিখে যে আমাকে বেলনি দিয়ে মেরেছে। আপনি দেখবেন অনেক রাইটাররাও লিখে যে ছোটবেলার গল্পেতে। এবং আমরা মনে হয় আমরা সব বাচ্চারাই আসলে মার খেতাম। আমরা তো হয় সব বাচ্চারা মার খেতাম। এজন্য আসলে মারের এই ব্যাপারটা আমাদের কাছে আলাদা করে কিছু সেটাই, এটা কিন্তু আমরা নরমালাইজ করে ফেলেছি, তাই না? মানে আমাদের সময় এই বিষয়টা ছিল নরমাল যে আমি যদি একটা পচা কাজ করি, আমার মা আমাকে পেনাল্টি দিতে পারে, এবং আমার মাই আমাকে পেনাল্টি দিবে। রাইট? কিন্তু এখন আমরা আসলে বাবুদেরকে কিভাবে বড় করছি? আমরা এখন চিন্তা করি যে না, আমার বাচ্চাকে মারা যাবে না। মানে একদমই মারা যাবে না। আমি বলি না যে ফিজিক্যাল পানিশমেন্ট ইজ গুড। আমি সেটা প্রমোট করছি না। কিন্তু আমি বলছি যে এই যে অ্যাকসেপ্টেন্স, যে আমি পেনাল্টি পেতে পারি যদি আমি বাজে কাজ করি। ফিজিক্যাল না হোক, অন্য কোনো পেনাল্টি হোক। এখনকার বাচ্চাদের মধ্যে দেখবেন পেনাল্টির এই বিষয়টা কিন্তু তারা ওইভাবে পাচ্ছে না। ফলে যেটা হচ্ছে তাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স, টলারেন্স এই বিষয়গুলোর ঘাটতি দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই যে আমাদের সময় যেটা হতো, কম্পেয়ার এর বিষয় না এটা, অবশ্যই এটা কম্পেয়ার এর বিষয় না। কিন্তু এই যে আমি একটা পেনাল্টি পেলাম, এবং আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কি বাজে কাজটা করেছি সেইজন্য। এটা আমাকে চিন্তা করতে হবে, দেন আমাকে রেকটিফাই করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে আমি একটা বাজে কাজ করি নাই, কিন্তু আমি পেনাল্টি পেলাম, যেটা এই বাচ্চাটার ক্ষেত্রে হয়েছে। সেক্ষেত্রে আসলে আমার রিঅ্যাকশনটা কি হবে? তো সেই ক্ষেত্রে আমার রিঅ্যাকশনটা আপনার আমার পক্ষে এখন যেভাবে বোঝা সম্ভব, একটা ১২ বছরের বাচ্চার পক্ষে কিন্তু সেভাবে বোঝা সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আমার অ্যাজ এ প্যারেন্ট কি করা উচিত? আমাকে তাকে বোঝানো উচিত যে, "বাবা, তুমি এই কাজটা যদি করেও থাকো, তুমি কিন্তু এই কাজটা ঠিক করো নাই, এবং তুমি সরি বলো।" তুমি সবার সামনে সরি বললে এই বিষয়টা যেভাবে সলভ হতো, সবার সামনে আমি যখন তাকে ফিজিক্যালি পেনাল্টি দিচ্ছি, এটা কিন্তু টোটালি আপসাইড ডাউন হয়ে গেল। মানে ওই যে আমি বললাম, তার সেলফ এস্টিমে আপনি আঘাত করে ফেলছেন, এবং এটার কনসিকুয়েন্সটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি আসলে কি হলো। আপনার কথার মাঝখানে অনেকগুলো প্রশ্ন আসছে। আমরা জানতে চাইবো আপনার কাছে। প্রথমত একটা বিষয় আসছে চিন্তা করার বিষয়টা। এই যে বাচ্চারা চিন্তা করবে কিভাবে? আর বাবা-মারা যে চিন্তা করবে যে এই আচরণটা আমার বাচ্চা যদি করে, আমি আসলে কিভাবে এটার রিঅ্যাক্ট টা করব? এই জায়গাটাতে প্যারেন্টস দের ক্ষেত্রে এই চিন্তার জায়গাটা কিভাবে তৈরি হয়? বা আসলে কি আমাদের বর্তমান জেনারেশনের বাবা-মারা এভাবে চিন্তা করার সময় বাচ্চাকে দেন? আ হুরায়রা আপা, আমি এখানে একটা মানে জাস্ট ছোট একটা কারেকশন করছি। বিষয়টা এমন না যে আমি কিভাবে রিঅ্যাক্ট করব। বিষয়টা এমন অ্যাজ এ প্যারেন্ট আমি কিভাবে অ্যাক্ট করব। এক্সাক্ট এখানে কিন্তু রিঅ্যাকশন এর বিষয় না। এখানে হচ্ছে আমাকে অ্যাক্ট করতে হবে। রাইট? এবং আপনি দেখবেন যে হয়তোবা অনেক সময় আমরা ছোটবেলায় যেটা চিন্তা করেছি যে আমি যদি মামা হই কখনো, আমি এটা করব না যেটা আমার সাথে করা হয়েছে। কিন্তু যখন আমি প্যারেন্ট হয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে আমি চাই বা না চাই, মাঝে আমি এমন কিছু আচরণ আমার বাচ্চার সাথেও করে ফেলছি, যেটা আমি আসলে অ্যাজ এ চাইল্ড কখনোই চাই নাই। রাইট? এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমার মানে আমি যেভাবে বড় হয়েছি সেই প্রসেসটা। এখন ওই যে আপনি বললেন যে প্যারেন্টরা কিভাবে চিন্তা করবে, এটা কিন্তু আমি প্যারেন্ট হব তারপর চিন্তা করব, বিষয়টা কিন্তু তা না। আমি প্যারেন্ট হওয়ার আগেও চিন্তা করতে পারি। আমি প্যারেন্ট না হয়েও চিন্তা করতে পারি। রাইট? কারণ আমি যখন চিন্তা করা শিখব, তখনই কিন্তু আমি সেটাকে আমার কাজে প্রতিফলিত করার চেষ্টা করব। এবং তখনই আরেকজন দেখে সে ইন্সপায়ার্ড হবে। এবং আমার বাচ্চা কিভাবে শিখবে? একটা বাচ্চার থিংকিং প্রসেস, আ সে কিন্তু একদম ছোটবেলা থেকেই অবজার্ভেন্ট হয়। আপনি তাকে মুখে যতটা বলে কিছু করাতে পারবেন, তার থেকে হাজার গুণ বেশি কিন্তু আমরা করাতে পারি আমাদের কাজের দ্বারা। আপনি দেখবেন রিসার্চ বলে যে যেসব বাচ্চারা বাবার সাথে বেশি বড় হয়, তারা খুব স্মার্ট হয়। রাইট? এটার কারণটা কি একটু বলেন তো?
আমার কাছে মনে হয় বাবাকে তারা অবজার্ভ করে যে বাবা অনেক কাজ করছে, অনেক এক্টিভিটিস করছে এবং অনেক ফাস্ট। আই থিংক যে তারা যেই মানে যেই চ্যালেঞ্জ গুলো নেয় অথবা যেই কাজগুলো করে টিপিক্যালি ও যে সময় ফিরে আসে বা ও হয়তো শেখানো হয় না, নতুন কাজ শিখে। সো বাবার সাথে তার যে উৎফুল্লতা, একটা এনগেজমেন্ট সেটা একটু ডিফারেন্ট। মানে প্যারেন্টস এর তো দুটো রোলই থাকে। বাবার সঙ্গে যেরকম, মায়ের সঙ্গে একরকম এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে বাবারা হয়তো বাচ্চাদেরকে অনেক বেশি ফ্রিডম দেন। মারা হয়তো ওই ফ্রিডমটা অনেক ক্ষেত্রে অনেক মারা দিতে পারেন না। হয়তোবা তার চিন্তার জায়গা থেকে বা আ তার যে আচরণগত ব্যাপার বা তার লার্নিং যে প্রসেসটা সেখান থেকে হয়তো আ এই জায়গাটাতে আরো জায়গা আছে শেখার বা প্র্যাকটিস করার। অবশ্যই। আমি আমার এটা আমার আ আপনার সাথে আমি কিছু ক্ষেত্রে অবশ্যই একমত। এবং আমিও মনে করি যে বাচ্চাদেরকে বাবারা ফ্রিডম দেন ইন কেস অফ হোয়াট? দ্যাট ইস দ্য কোয়েশ্চেন। আপনি দেখবেন মারা সাধারণত বাচ্চাদেরকে খুব স্পুন ফিড করতে পছন্দ করি। যে তুমি খেতে পারছো না, আসো আমি তোমাকে খাইয়ে দেই। তুমি এই জামাটা পরতে পারছো না, আসো আমি তোমাকে পরিয়ে দিই। মানে আমি এটা করে দিচ্ছি। কিন্তু যখন আমি বাবা, আমি বলব, "এই নাও জামা তুমি পরে নাও।" তখন সে কি করবে? সে এটা ট্রাই করবে। সে ট্রাই করতে থাকবে। যখন পারবে না, বাবা এসে বলবে, "তুমি এটা পারোনি। আচ্ছা এটা এইভাবে করো, কিন্তু তুমি করো।" এই যে বিষয়টা আমি যে তাকে ছেড়ে দিচ্ছি, let it go, এটা হয়তোবা সে ঠিকমতো করতে পারবে না। কিন্তু কিছু তো করতে পারবে। এটাই কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই যে তাকে একটা ফ্রিডম রাইট? দিল যে ও তুমি করো। ওই ফ্রিডমটা তো মার কাছ থেকে হয়তো পায় না। মা অনেক চাচ্ছে ক্ষেত্রেই হচ্ছে না। ও করুক বা ভুল না করুক আমার বাচ্চা। ঠিক বলেছেন। এবং এই যে আপনি পারফেকশন এর কথা বললেন, দেখেন আমি একটা জিনিস সবসময় বলি যে, "There is nothing perfect in this world." কারণ এই ওয়ার্ল্ড যদি পারফেক্ট হতো, তাহলে এটা তো ইউটোপিয়া হয়ে যেত। রাইট? আল্লাহ কিন্তু আমাদেরকে, আমি যেহেতু আমি মুসলিম, আমি যেহেতু ইসলাম ধর্মকে ফলো করি, সেজন্য আমি বলছি যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছি কারণ আমি ইমপারফেক্ট পৃথিবীতে এসে কিভাবে ইমপারফেকশন এর মধ্য দিয়েও তাকে মনে করি সেটা মনে রাখার জন্য। সো সেই পৃথিবীতে আমি কিভাবে সবকিছুকে পারফেক্ট করতে চাই। কোনো কিছুই কিন্তু পারফেক্ট না। কিন্তু আমি যখন চাই যে আমার বাচ্চা পারফেক্ট হবে ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ তার সে নাচে পারফেক্ট হবে, গানে পারফেক্ট হবে, তার ছবি আঁকা পারফেক্ট হবে। মানে তাকে সবকিছুতে পারফেক্ট হতে হবে। এটা কিন্তু বাচ্চার মধ্যে এক ধরনের প্রেশার ডেভেলপ করে। এবং সে দেখবেন একটা টাইম যায় যে সে খুব মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করে সে তার মাকে হ্যাপি করবে। কিন্তু একটা সময় পর ওই যে পারফেকশন এর দৌড়ে সে পাচ্ছে না, তখন সে দেখা যায় সে গিভ আপ করে যে আচ্ছা থাক দরকার নেই। আমি আমার বাবার সাথে যে বাবা ইজ সো কুল কম্পেয়ার টু দ্য মাদার। রাইট? কারণ সে তো একটা মানে কম্পারেটিভ এনালাইসিস করা শুরু করে দেয়। যে আমি এক জায়গাতে আমার ইচ্ছামতো কাজ করতে পারছি, আরেক জায়গাতে আমাকে সব জায়গায় পারফেক্ট হতে হচ্ছে। আমি ট্রাই করছি কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না। আমাদের প্যারেন্টদের এই যে অ্যাপ্রিশিয়েট করার টেনডেন্সিটা আমার মনে হয় থাকা উচিত। কারণ এটা কিন্তু মানে অ্যাপ্রিশিয়েট করতে আপনার যে খুব এফোর্ট দিতে হবে বিষয়টা তা না। ফর এক্সাম্পল আপনি ওকে খাওয়া শিখাচ্ছেন। এখন সে তো ফার্স্টেই খাওয়া শিখবে না। সে ফেলে দিবে, সে নোংরা করবে। আপনি যদি সাথে মুছে-টুছে ওকে একদম পরিষ্কার করে ফেলেন, তাহলে সে ওই যে খাবারের যে টেক্সচার ওটা বোঝার আগেই তো এভরিথিং ইজ ডান। হ্যাঁ। হ্যাঁ, এটা থেকে বাচ্চার anxiety র মতো হয়ে যায় যে আচ্ছা আমার তো নোংরা করা যাবে না, আবার এটা করতে হবে। মানে এর সাথে আরো অনেকগুলো কাজ আছে। বাচ্চা anxiety ডেভেলপ করে। হ্যাঁ, এটা করে এবং এই anxiety ডেভেলপমেন্ট কিন্তু আমাদের প্যারেন্টদের কাছ থেকেই হয়। রাইট? এবং এই যে এইসব যখন আসে তখন দেখবেন একটা বাচ্চা যেভাবে আসলে তার মতো ডেভেলপড হওয়ার উচিত ছিল, সেভাবে কিন্তু সে ডেভেলপড হচ্ছে না। তো আমি বলব চিন্তার যে জায়গাটাতে আপনি আমাকে কোয়েশ্চেন করেছিলেন, আমি বলব সবার আগে প্যারেন্ট হওয়ার আগেই সবার চিন্তা করা উচিত। যে আমি যাকে আনছি তার সাথে আসলে আমার আচরণটা কিরকম হওয়া উচিত? এবং আমি যদি নাও পারি, কারণ আমি পারফেক্ট হিউম্যান বিং না। আমার মধ্যে আ ঘাটতি থাকবে। আমার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাপ থাকবে। তো সেই গ্যাপটাকে আমি বলি যে, "বাবা আমি এটা পারছি না। তুমি বলো তো কিভাবে পারা যায়?" এনগেজ করা উচিত। এনগেজ করা এবং কানেক্টেড করা এবং মোস্ট ইম্পোর্টেন্টলি আমি বলব যে, আমরা সবসময় মনে করি না যে, আ বাচ্চারা হচ্ছে বাবা-মার কাছ থেকে শিখবে। কিন্তু এটার অপোজিটও তো হতে পারে। বাবা-মাও তো বাচ্চার কাছ থেকে শিখতে পারে। আমাদের মাইন্ডসেট তো ঐরকম হতে হবে যে আসলে এই জিনিসটা আমি আমার বাচ্চার কাছ থেকে শিখলাম এবং আমি তাকে অ্যাপ্রিশিয়েট করি যে অসাধারণ তুমি আজকে খুবই ভালো একটা কাজ করেছো। ছোট একটা ওয়ার্ড তার কিন্তু পুরা দিনটাকেই চেঞ্জ করে দিবে এবং এটা করে দেয়। মানে এটা আমি আমি আমার ক্ষেত্রে দেখেছি যেহেতু আমার এখন আ ২ টা বাবু। একজন খুবই ছোট কিন্তু আমি দেখি তাকেও যখন আমি অ্যাপ্রিশিয়েটিভ কোনো ওয়ার্ড বলি
সে ওইটাকে মানে বুঝতে পারে। সে হয়তোবা বুঝতে পারছে না আমার ওয়ার্ডটার ভ্যালু, বাট আমি যে তাকে ভালো একটা কিছু বলছি সে কিন্তু ওইটা ফিল করতে পারে। পজিটিভ রেসপন্স। এক্সাক্টলি। আপনার জেস্চার, আপনার পশ্চার, আপনার এক্সপ্রেশন সবকিছু কিন্তু এই পজিটিভ এনভায়রনমেন্ট এর জন্য ইম্পোর্টেন্ট। আপনি যদি গম্ভীর হয়ে আপনাকে আপনার বাচ্চাকে বলেন যে, "হ্যাঁ, ভালো করেছো, ঠিক আছে।" এটার এক্সপ্রেশন আর আপনি যদি বলেন, "বাবা তুমি একটা অসাধারণ কাজ করেছো।" ২ টা কিন্তু টোটালি ডে অ্যান্ড নাইট ডিফারেন্ট। রাইট? আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে বাচ্চাদেরকে অবজারভেশন এর যে জায়গাটা, এটা হয়তো বা অ্যাজ এ প্যারেন্টস যদি নার্চার করে ছোটবেলা থেকে তাহলে আ বিয়ের আগে যেই প্রিপারেশন গুলো বা সাবকন্সিয়াস মাইন্ডে যে একটা সেলফ একটা কনশাসনেস ডেভেলপ হওয়া এটা ইমপ্রুভ হবে। এরকম কিছু? আ আসলে বিষয়টা এখানে কি? দেখেন আমরা সবসময় মনে করি যে এটা এখন রাইট টাইম না টু ডিসকাস অ্যাবাউট দিস উইথ আওয়ার চিলড্রেন। বাট রাইট টাইম বলে কোনো টাইম নেই। দিস ইজ দ্য মোমেন্ট দ্যাট ইউ মাস্ট বি স্টার্টিং দ্য কনভারসেশন, রাইট? যেমন আমরা অনেক সময় আমাদের সময় কি হতো? আমাদের সময় দেখবেন বিয়ের পরবর্তী যে স্টেজগুলো আমরা পার করি, এটা নিয়ে কিন্তু কখনো আমাদের প্যারেন্টসরা কিন্তু আমাদের কোনো ধরনের অ্যাডভাইস দেন না। রাইট? এটা আমার ক্ষেত্রেও হতে পারে, এটা একটা যেকোনো একজন আম ছেলের ক্ষেত্রেও হতে পারে। এটা নারী-পুরুষ দুজনের ক্ষেত্রেই সমান। সেইম গোজ ফর দ্য চিলড্রেন যে তারা যখন বয়ঃসন্ধিকালের এই বিষয়গুলোকে পার করেন কিংবা বিভিন্ন স্টেজেস ক্রস করেন, আমরা কি তাদের সাথে আগে থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলি? এখনকার প্যারেন্টরা অনেকেই বলেন। বাট টু I mean, I want to say that up to which extent we are talking about it. রাইট? আমি যদি আমার বাচ্চার সাথে ওই স্কোপটা ক্রিয়েট করি যে, "বাবা তোমার এই সময় এই কাজটা কিন্তু হতে পারে। তোমার এই চেঞ্জেস গুলোর মধ্যে দিয়ে যেতেও হতে পারে। যেটার জন্য তোমার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। মাম্মা ইজ অলওয়েজ দেয়ার ফর ইউ।" তাহলে দেখবেন বাচ্চাদের মধ্যে কিন্তু একটা সিকিউরিটি লেভেল ডেভেলপ করে যে, "আচ্ছা, আমার এই চেঞ্জ গুলো হচ্ছে কিন্তু আমার মা তো আছে। আমি তো আমার মাকে বলতে পারব।" কিংবা ধরেন অনেক সময় একটা ছেলে বাচ্চার ক্ষেত্রে সে হয়তোবা মার সাথে অনেক কিছু শেয়ার করতে কমফোর্ট ফিল করছে না। সেই ক্ষেত্রে সে তার বাবাকে বলতে পারে যদি তার বাবা তাকে ওই স্কোপটা দেয়। কিন্তু যেই বাচ্চাগুলো এই স্কোপ গুলো পায় না তাদের ক্ষেত্রে কি হবে? তারা দেখা যাবে যে তারা একটা থার্ড পার্টিকে ধরবে। কারণ বাবা-মার পরে সে অন্য একজনকে ধরবে যার কাছে সে রিলায়েবিলিটি পেতে পারে। এখন মেক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে এই বয়ঃসন্ধিকালের সময় তাদের যে চেঞ্জেস গুলো হয় তাদের জন্য তারা তাদের বড় ভাই বলতে আমি বলছি বন্ধু লেভেলের বড় ভাই এসব সোর্সেস কিংবা ধরেন অন্যান্য ভিডিওস দেখছে বা অন্য কিছু দেখে এখনকার ইন্টারনেট তো সবার কাছে খুবই আম একদম হাত বাড়ালেই আমি পেয়ে যাচ্ছি। সো সে কিন্তু জানবে, সে ডিফারেন্ট সোর্স থেকে জানবে। হি অর শি উইল নট ওয়েট ফর ইওর কনসার্ন। রাইট? আপনার কাছ থেকে জানার জন্য তারা আপনাকে নক করবে না। তারা নেট দেখেই তারা এটা জেনে যাবে। সো তারা যদি ওই নেট দেখে জানে তারা কিন্তু অনেকভাবেই মিসগাইডেড হতে পারে। আপনাকে প্যারেন্ট হিসেবে এটা জানতে হবে। সো ওই যে আপনি বললেন না যে আসলে বিয়ের আগের এই সম্পর্কগুলোর ক্ষেত্রে ওইগুলো জানা দরকার নাকি? এটা অবশ্যই জানা দরকার এবং দরকার থেকে আমি বলব যে এটা প্রয়োজন। রাইট? কারণ আমরা দেখবেন সাধারণত আমরা কিন্তু একটু stereotypical যে আমরা সবসময় মনে করি বিয়ের পর মেয়েটা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাবে। তাকে সংসারের হ্যাঁ, আগে থেকেই ভেবে রাখি যে আগে থেকেই তাকে সংসারের ঘানি টানতে হবে, রান্না করতে হবে, সবার টেক কেয়ার করতে হবে। মেয়েদেরকে আমরা ওই ভাইবটা দিয়ে দেই। সো একটা মেয়ের মাইন্ডসেট আপ ওরকম হয়ে যায়। পারসেপশন হয়ে যায় যে আমি ওখানে গেলে আমার এই অবস্টাকল গুলো হবেই। সেটাই। আমরা কি একটা ছেলের কথাটা কখনো চিন্তা করি? আমরা কি একটা ছেলেকে কখনো বলি যে, "বাবা তুমিও কিন্তু সামনে এই রেসপনসিবিলিটিস গুলো আসছে যে এতক্ষণ তুমি আমার ছেলে ছিলে। আমার চিন্তাভাবনা তুমি কেন্দ্রিক ছিল। তোমার চিন্তাভাবনার মধ্যে আমি ছিলাম। কিন্তু এখন তোমার আমার মাঝখানে আরেকজন আসছে যেটা তোমার ওয়াইফ অথবা তোমার হাসব্যান্ড। ফর এক্সাম্পল ছেলের ক্ষেত্রে তোমার ওয়াইফ। রাইট? তো সেই ক্ষেত্রে আমি কি ছেলেটাকে ওইভাবে মেন্টালি প্রিপেয়ার করি যে বাবা আমাদের মধ্যে কিন্তু অনেক কনফ্লিক্ট হবে।" রাইট? কনফ্লিক্ট হবে এটাই তো নরমাল। কারণ আমার সাথে তো আমার ছেলেরও কনফ্লিক্ট হতে পারে। কারণ তার আইডিওলজি এবং আমি যে আইডিওলজি বিলিভার ২ টা তো সেইম নাও হতে পারে। নট নেসেসারিলি আমি এ কে বিশ্বাস করলে আমার ছেলেও এ কে বিশ্বাস করবে। সে বি, সি, ডি অর ইভেন কাউকেই বিশ্বাস নাও করতে পারে। কিন্তু আমাদের ২ জনের চিন্তাভাবনাই যে আমাদের পারসেপশন থেকে রাইট এবং এটা যে রেসপেক্টেড হওয়া উচিত, এই জিনিসটা আমার মনে হয় শেখানো উচিত বাচ্চাদেরকে। সো বিয়ের এই বিষয়গুলো আপনি যেটা বললেন যে অবশ্যই জানা উচিত এবং এটা শুধু ছেলেদের শুধু মেয়েদের জানা উচিত বিষয়টা তেমন না। এটা ছেলেদেরও জানা উচিত। এটা সবার জানা উচিত এবং এটা নিয়ে ওপেন ডিসকাশন করা উচিত। প্যারেন্ট হিসেবে আমাদের ওই সিচুয়েশনটা নিজেদের মধ্যে রাখা উচিত।
ওই অ্যাকসেপ্টেন্সটা রাখা উচিত যে একজন আমার ফ্যামিলিতে আসবে যে টোটালি ডিফারেন্ট ফ্রম আস, বাট সে আমার বার্ড, আমি তাকে ফেলে দিতে পারি না। ওকে, আমরা যে ডিসকাশনটাতে শুরু করলাম যে এই যে বাচ্চারা এই অ্যাক্সেসটা পাচ্ছে না, এই সিকিউরিটিটা পাচ্ছে না প্যারেন্টসের জায়গাটা থেকে। আমার কাছে এই জায়গাটা নিয়ে আমরা যখন পড়ছি প্রতিদিন সকালবেলা বা ফেসবুক খুললে স্ক্রল করলে আমরা দেখছি যে বাচ্চারা ইনসিকিউর, সুইসাইড হচ্ছে প্রচুর। এই যে বাচ্চারা আপনি যেটা বললেন এই জায়গাটাতে এত সুইসাইড, অ্যাক্সেস পাওয়া না পাওয়া এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, ফার্স্ট অফ অল আমি বলবো এটার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার রোল অনেক বেশি। আমরা এখন যেটা করি, একটা খারাপ নিউজ সেটা যাই হোক, ফর এক্সাম্পল আপনি যে এক্সাম্পলের কথা বললেন, আমরা এই নিউজগুলোকে এতটাই বেশি শেয়ার করা শুরু করে দেই যে আমরা চিন্তা করি না যে এটার আফটার ম্যাথটা কি হতে পারে। সো আমি বলবো এটা শুধুমাত্র প্যারেন্টিং এর বিষয় না, এটা অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ হিউম্যান বিইং, একটা মানুষ হিসেবে আমাদের সবার এটা চিন্তা করা উচিত যে আমি যে সুইসাইডাল এসব নিউজগুলোকে স্প্রেড করছি, এটা তো সবাই দেখবে। এটা শুধু আপনি আমার মধ্যে এখন কিন্তু লিমিটেড নাই, এটা এখন সব বাচ্চারাও দেখতে পারে। সো এটার আফটার ইফেক্টটা কি হতে পারে যদি এই ধরনের নিউজগুলোকে আমি স্প্রেড করি? ফার্স্ট ওয়ান, সো আমাকে সোশ্যাল মিডিয়া খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে, আমার বাচ্চাকে কিন্তু আমাকে এটা বোঝাতে হবে যে বাবা, there is a difference between self love and being selfish, right? সো তুমি যে এই পর্যন্ত এসেছো, সেটা হতে পারে 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, যেই বয়সই হোক না কেন। কারণ এখন দেখবেন এই টিনেজারদের মধ্যে কিন্তু সুইসাইডের ইস্যুটা অনেক বেড়ে গিয়েছে। সো আপনি দেখবেন যে তাদের সাথে কিন্তু আমাদের এটা বলতে হবে যে বাবা, তুমি যে এই পর্যন্ত এসেছো, তোমাকে তো আমি তো কষ্ট করে বড় করেছি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। এই যে এক্সপ্রেশন অফ লাভ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্যারেন্টরা শো করি না। যে আমি শো করি কতক্ষণ, যখন আমার বাচ্চাকে আমি কোলে নিতে পারি, যখন আমার বাচ্চা হাঁটা শিখে। একটা সমস্যা হলে আমি দৌড়ে যাই যে ও মাই গড বাবা, তুমি ব্যথা পেয়েছো, কোথায় ব্যথা পেয়েছো, আমি একদম ওয়ারিড হয়ে যাই। কিন্তু আমার বাচ্চাটাই যখন বড় হয়, সেই একই বাচ্চা, সে একটা ব্যথা পায় এবং সে কেঁদে উঠে, আমি বলি যে কি ব্যাপার, এত ছোট একটা ব্যথা তুমি কেঁদে উঠতেছো কেন, কি হয়েছে, তুমি এটা ছেলে মানুষ, মেয়েদের মতো কাঁদতেছো কেন? এই যে কনসেপ্ট, কিংবা একটা মেয়ে যখন কাঁদে আমি কি বলি যে সব সময় এরকম বেবু করলে তো হবে না। এই যে ওয়ার্ডিং, আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি, এই যে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি না কিংবা অ্যাকনলেজ করি না তার এই কষ্টের জায়গাটা, এই জিনিসগুলোই তো মানে তিল তিল করে আস্তে আস্তে বড় হয়ে শেষ পর্যন্ত এরকম বড় ধরনের একটা ইনসিডেন্ট হয়ে যায়, তাই না? সো আমার মনে হয় যে আমাদের আসলে অ্যাকনলেজমেন্ট খুবই দরকার। আমরা যদি এই সুইসাইডটাকে আসলেই কনসিডার করতে চাই, যে এটাকে সিরিয়াসলি, এটা সুইসাইডটাকে কনসিডার করতে হবে। কারণ সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুবই কেয়ারফুল অবজারভেশন করলেই হবে না। আপনাকে অ্যাকনলেজ করতে হবে যে আপনার বাচ্চা পেইনের উপর দিয়ে যাচ্ছে, এবং তাকে বোঝাতে হবে যে বাবা, ইউ আর মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। যে তোমার ইভেন আমি আমি অনেক সময় আমার বাচ্চাকেও বলি যে বাবা, পড়ালেখা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমার থেকে গুরুত্বপূর্ণ আমার জীবনে আর কোনো কিছু নাই। রাইট? আপনি এই কথাটা বললে আপনার ছেলে-মেয়ে যে পড়ালেখা রেখে জীবনে পড়ালেখা ধরবে না, বিষয়টা কিন্তু তা না। সে পড়ালেখা করবে ঠিকই, কারণ সে জানে করতে হবে। কিন্তু সে ওই মেন্টাল সাপোর্টটা বা সিকিউরিটিটা সে পাবে, যেটা সে চায় যে someone is there for me, রাইট? এবং আমি মনে করি যে প্যারেন্ট হিসেবে আমাদের আম ব্যালেন্স শিখানোটা খুবই ইম্পর্টেন্ট। যে বাবা, যত যাই করো লাইফে ব্যালেন্স ডিসিশন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। ইভেন আপনি মনে হয় জানবেন যে জালালউদ্দিন রুমিও কিন্তু এই কথাটা বলেন যে প্রয়োজনের অতিরিক্ত যেকোনো কিছুই হচ্ছে বিষ। একদম। তাই না? সো আমি প্রয়োজনের অতিরিক্ত মানে আমি বলব যে আমি একদম ইমোশনাল হয়ে কষ্টে মরে যাচ্ছি, সেটাকেও যদি আমি ব্যালেন্স করতে না পারি, সেটাও খারাপ। আবার আমি অনেক খুশি হয়ে অনেক কিছু করে ফেলছি, সেটাও খারাপ। ২ টার মধ্যে ব্যালেন্স করা দরকার। এখন বাচ্চারা তো আর ব্যালেন্স পারে না। তাহলে আমাদের প্যারেন্ট হিসেবে কি করা দরকার? আমাদের অ্যাকনলেজ করা দরকার যে বাবা, আমি আছি তোমার সাথে। আমাদের এক্সপ্রেস করা দরকার। আমাদের তাদেরকে কৃতজ্ঞতা বোধ শেখানো দরকার, যেটা আমরা শেখাই না। আমি মনে করি আপনি যদি আপনার বাচ্চার জন্য একটা চকলেটও কিনে দেন, তাকে এটা জানতে হবে যে এই চকলেটটা ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ গিফটেড টু সামওয়ান হু ইজ গিফটেড।
আচ্ছা, আপনার কথার মাঝখানে এই পয়েন্টসটা আমার কাছে খুব ইম্পোর্টেন্ট লাগছে যে, এই যে ভ্যালুয়েবল আপনি বারবার কয়েকবার মানে অ্যাড্রেস করেছেন এই ব্যাপারটা বাচ্চাদেরকে আমরা ভ্যালুয়েবল এই জিনিসটা বোঝাতে পারছি না বলেই কি ওরা এত বেশি ইনসিকিউর বা এভাবে আম আ একটা সুইসাইডের মতো ডিসিশন নিচ্ছে? কারণ একটা মানুষ যখন সুইসাইড করে আমার কাছে যেটা মনে হয় যে ও আসলে আর কোনো কিছুই ওর কাছে ইম্পোর্টেন্ট আচ্ছা ও কোনো রকমের খড়কুটাও খুঁজে পায় নাই যেটাকে ধরে সে বাঁচতে পারে। সো এই ভ্যালুটার জায়গাটাতে বাবা-মাই কি তাহলে বাচ্চাকে ইনসিকিউর করে দিচ্ছে? ও তার কাছাকাছি যেতে পারছে না বাচ্চার। মানে এই জায়গাটাতে এই মানে গ্যাপটা কোথায়? আ আমার মনে হয় ইনসিকিউরিটিটা আনফরচুনেটলি হলেও ফ্যামিলি থেকেই ফার্স্ট ক্রিয়েট হয়। রাইট? কারণ আপনি দেখেন আম যখন আপনার বাচ্চা একটা অন্যায় কিছু করে, সে সবার আগে কার কাছে আসা উচিত ছিল তার? মায়ের কাছে। বাবার কাছে, দুজনের কাছেই। রাইট? আমরা কি সবসময় আসি? আমরা কিন্তু আসি না। কারণ আমি চিন্তা করি আমি যদি আমার মার কাছে যাই, আমার মা কিভাবে এই বিষয়টাকে চিন্তা করবে? আমার মা আমাকে কিভাবে এনালাইজ করবে? কারণ তার past experiences তাকে শেখায় যে এরকম অথবা সিমিলার টু দিস কোনো এক্সপেরিয়েন্স সে নিজের লাইফে এক্সপেরিয়েন্সড হয়েছে। সেইজন্যই এই ধরনের ইনসিডেন্ট যখন হতে পারে এটা অ্যাকসেপ্টেড হবে না। রাইট? সেজন্য আপনি দেখবেন যে ফ্যামিলি থেকেই কিন্তু এ ধরনের ইনসিকিউরিটিটা ডেভেলপড হয়। আপনার বাচ্চা হয়তোবা পরীক্ষায় খুব খারাপ করেছে, করতেই পারে। রাইট? আপনি যদি তাকে না বুঝিয়ে, তাকে আরো ভালো করার জন্য না অনুপ্রাণিত করে, আপনি যদি তাকে শেম করেন, তাহলে তার মধ্যে কি ধরনের এনক্সাইটি ডেভেলপড হবে? তার মধ্যে কি ধরনের ইনসিকিউরিটি ডেভেলপ হবে? সেটা কিন্তু কোয়েশ্চেনেবল। রাইট? তাহলে প্যারেন্টের তো এখানে একটা রোল আছে। আসলে এখানে আমার মনে হয় আ এখানে খুব মানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যেকোনো ভালোবাসার ক্ষেত্রে, সেটা আপনার সাথে আমারও হোক, প্যারেন্টের সাথে চিলড্রেনের হোক কিংবা হাসব্যান্ড ওয়াইফ অথবা আ যেকোনো ভালোবাসার ক্ষেত্রেই জিরো সেপারেশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ইউ নো? সেপারেশন। জি, জিরো সেপারেশন। এটার মানে হচ্ছে যেমন ধরেন আপনার বা আমার, আমি যদি আমার কখনো আমি দেখি যে আ আম আপ যে ধরেন আপনি এখন আপনার মার থেকে অনেক দূরে আছেন। আপনার কি ওই এনক্সাইটি কাজ করছে যে আপনার মা আপনাকে ভালোবাসে না? কখনোই না। কখনোই না। কারণ আপনার মনেই হয় আপনার মা আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন আপনাকে ভালোবাসবে। ইভেন ইফ আপনার আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল। ইভেন ইফ আপনার মা যদি আপনাকে আপনার বার্থডে উইশ করতে ভুলে যায়, আপনার কি মনে হবে আপনার মা আপনাকে ভালোবাসে না? আমার মা কখনোই মনে থাকে না কিন্তু সবসময় দোয়া করে। হ্যাঁ, মানে এক্সাক্টলি ইউ নো ইট দেখবেন সে কখনো হয়তোবা উইশ করছে না কিন্তু আপনি আপনার মধ্যে জানেন সে আপনাকে ভালোবাসে। সে আপনার জন্যই দোয়া করছে। তার মানে আপনার সাথে আপনার মায়ের সম্পর্কটা জিরো সেপারেশন এ আছে। এটা তো কখনোই আপনি সেপারেট হন না ফ্রম হার। বাট থিংক অ্যাবাউট যে আমরা আমাদের পার্টনারের সাথে আমাদের রিলেশন কেমন? যে আমার পার্টনার যদি আমাকে অ্যানিভার্সারিতে ফর এক্সাম্পল উইশ করতে ভুলে যায়, আমি কি মনে করব? নিউ আর আগের মতো আমাকে ভালোবাসে। এক্সাক্টলি মানে আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে জিরো সেপারেশন ক্রিয়েট হয় না। যেহেতু আমরা এই জিরো সেপারেশনটাকে ক্রিয়েট করতে পারি না, সেহেতু আমাদের মধ্যে এই ধরনের সিকিউরিটি কনসার্ন ডেভেলপড হয়। তাহলে কি বাচ্চাগুলোর মধ্যে এটা হচ্ছে? এটা হচ্ছে কারণ আমরা অ্যাজ এ প্যারেন্ট তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই এখন এই জিরো সেপারেশন ক্রিয়েট করতে পারছি না বিকজ অফ আওয়ার এক্সপেকটেশন টু দ্যাম। যে আমাদের বিভিন্ন ধরনের এক্সপেকটেশন থাকে। আমার বাচ্চাকে ফার্স্ট হতে হবে, আমার বাচ্চাকে অলরাউন্ডার হতে হবে। আমাদের অলরাউন্ডার হওয়ার কি প্রয়োজন? রাইট? আমরা কি অলরাউন্ডার ছিলাম? আমরা যে বাচ্চার কাছ থেকে এত তারপরেও আপনি কিন্তু সাস্টেইন করছেন। আপনি ফ্লারিশ করছেন। Right? So what is important? Important is you have to know how to go through the flow and how to work on it. You need to know যে আপনি আপনার ফ্লস গুলোকে কিভাবে ডেভেলপ করে আরো বেশি ইমপ্রুভ হতে পারবেন। সেটা না করে আমরা যখন শেম করি, সেটা না করে আমরা যখন ক্রিটিসাইজ করি, তখন কিন্তু বাচ্চাদের মধ্যে এনক্সাইটি ডেভেলপ হয়, সেফটি অর সিকিউরিটি কনসার্ন চলে আসে এবং তখন আল্টিমেটলি জিরো সেপারেশন ক্রিয়েট হয় না। অ্যাজ এ রেজাল্ট দে আর নট ফিলিং লাভ। তার কিন্তু ওই যে আমি যে আমার বাচ্চাকে ভালোবাসি এটা শুধু পাঠ্যপুস্তকেই থেকে যায়। এটা কাজে কর্মে আর প্রকাশ পায় না। সো কাজে কর্মে তো প্রকাশ পেতে হবে। মানে ওরা ওর সিকিউর প্লেসটা পাচ্ছে না। আর বাবা-মার কাছে গিয়ে ভালো থাকার একটা মানে এক্সপেকটেশন যে বাবা-মা আমার দোষ জানলেই তো ডিফারেন্ট ভাবে আমাকে হিউমিলিয়েটেড করবে। ডিফারেন্ট ভাবে আমাকে ট্রিট করবে যেটা সেফ প্লেস সেটা হয়তোবা আমার জন্য অনেক অ্যাংজাইটি রয়ে যেতে পারে। না সো এই বাচ্চারা এই আপনি যেটা বলছিলেন খুব ইন্টারেস্টিং একটা টপিক যে জিরো সেপারেশন এই জায়গাটা হচ্ছে না, তৈরি হচ্ছে না।
একদমই। এবং আমার মনে হয় এটার ক্ষেত্রে আমাদের গার্ডিয়ানদের অনেক বড় রোল আছে টু পারফর্ম। রাইট? তার কারণ হচ্ছে আপনি যখন আপনার বাচ্চাকে ওই যে আমি বললাম আপনি ছোট থাকতে তাকে ভালোবাসেন। কিন্তু একই বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে আপনি তাকে একদম আইসোলেটেড করে দিচ্ছেন যে, "তুমি বড় হয়ে গেছো, তুমি এখন এরকম কান্না করছো কেন?" কিংবা অনেক সময় আমরা কম্পারিজন করি যে ছোট ভাই, বড় ভাই কিংবা ২ ভাই-বোনের মধ্যে আমরা বলি, ও এখন বড় হচ্ছে তো তোমাকে দেখে শিখবে। তুমি কেন এরকম করছো?" সে কিন্তু তখন এক ধরনের আ আ ইউ নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স এ পড়ে যায়। যে তাই তো আমি সে কিন্তু তৈরি হয় তখন। এবং আমরা প্যারেন্টসরা এটার জন্য দায়ী কিন্তু। এই যে হিংসা বলি ভাই-বোনের মধ্যে এটা আসলে কে তৈরি করে? এটা তো আ আউট অফ দ্য ব্লু এটা আমাদের মধ্যে এসে পড়ে নাই। এটা আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। সো এট দ্য বিগিনিং এটা কোথা থেকে ক্রিয়েটেড হয়? এটা ফ্যামিলি থেকে ক্রিয়েট হয়। এটা আমরা আসলে অনেক সময় চিন্তাও করি না। কিন্তু আমি কিন্তু আমার ফ্যামিলির মধ্য থেকেই ২ ভাইয়ের মধ্যে হিংসা ঢুকিয়ে দিচ্ছি যে, "ও পারছে তুমি পারছো না। ও করছে তুমি করছো না। হি ইস বেটার দ্যান ইউ। তুমি এটা কেন করছো?" এটা তো আসলে আমার মনে হয় we need to stop it. কারণ আমরা অ্যাজ এ প্যারেন্ট আমাদের জানতে হবে where to draw the line. কোথায় আমাকে স্টপ হতে হবে এবং আমাকে জানতে হবে আমার বাচ্চা অবশ্যই আমার বাচ্চা। কিন্তু আমার বাচ্চা হওয়ার পরেও তার একটা আলাদা আইডেন্টিটি আছে। সে একটা মানুষ। তার নিজস্ব ব্যক্তিত্ব আছে, নিজস্ব পার্সোনালিটি আছে, নিজস্ব ডেভেলপমেন্ট আছে, যেটাকে আমি হিউমিলেট করতে পারি না। কারণ আমাকে চিন্তা করতে হবে আমার বাবা-মা যদি আমাকে একইভাবে আমার ভাই-বোনের সাথে তুলনা করতো, how do I feel? সেটা অবশ্যই আপনি একসেপ্ট করবেন না। ডেফিনিটলি। রাইট? আচ্ছা, তাহলে কি আমরা বাচ্চাদের কাছে ওদের ক্যাপাসিটি না বুঝে, ওদের কাছে অনেক বেশি এক্সপেক্ট করে একা করে দিচ্ছি না যে বাবা-মার কাছেও অ্যাকসেপ্টেন্সি বা অ্যাক্সেস পাচ্ছে না? আসলে বাবা-মার কাছে অ্যাক্সেস পাচ্ছে না তার থেকে বড় বিষয় হচ্ছে আমরা বাবা-মারা যতটা না বাচ্চাদের বিষয়ে চিন্তা করি এইসব ক্ষেত্রে অবশ্যই আমি চিন্তা করি। কিন্তু তার থেকে আরো বেশি চিন্তা করি আমার সোশ্যাল ভ্যালু নিয়ে। মানে আমি চিন্তা করি যে আমার বাচ্চা যদি ভালো হয় আমি সবাইকে বলতে পারবো আমার বাচ্চা ফার্স্ট হয়েছে। আমার এতে গর্ব হবে। হ্যাঁ, আমার গর্ব হবে। মানে আমি আমার বাচ্চার সাইড থেকে চিন্তা না করে আমি আমার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, আমার ভ্যালু এগুলো নিয়ে বেশি ফোকাস করি। অ্যাজ এ রেজাল্ট আমার বাচ্চাটার উপর আমি কিন্তু অনেক সময় আনরিয়ালিস্টিক প্রেশার ইম্পোজ করি। ক্যাপাসিটির বাইরে। ক্যাপাসিটির বাইরে তো অবশ্যই। কারণ ইভেন ইফ আমরা কি ক্যাপাসিটিটাই যে বিল্ড আপ করতে হয়, এটাই কি আমরা করি? এটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন। আপনি দেখবেন অনেক সময় আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে পড়ার সুযোগ পেয়েছে কিন্তু তারা যেতে পারছে না। নট বিকজ অফ যে তার ফ্যামিলি তাকে যেতে দিচ্ছে না, বাট বিকজ অফ দে হ্যাভ দ্যার রেসপনসিবিলিটি উইদিন দেমসেলফ যেটা তাকে বলছে যে আমি যদি এখন এত আ এই বয়সে আমার বাবা-মাকে একা রেখে যাই তাহলে আমার বাবা-মা কি করবে? মানে এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটি তাদের মধ্যে যে ডেভেলপড হয়েছে, এইটা কিন্তু অ্যাপ্রিশিয়েটেড। বাট দেন এগেইন সে যদি বিয়ে করে পড়ালেখার জন্যই আবার দেশের বাইরে যেতে চায়, তখন বলবে এই যে বউ এসেছে, সেইজন্য আমার বাচ্চাটাকে আলাদা করে নিয়ে চলে গেল। মানে এই যে ওয়ে অফ থিংকিং, আমাদের ওয়ে অফ থিংকিং আমার মনে হয় ইমপ্রুভ করা দরকার। আবার ধরেন আমার ছেলে যখন তার ওয়াইফের সাথে যাচ্ছে আমি যেভাবে চিন্তা করছি, আমার মেয়ে যখন তার হাসব্যান্ডের সাথে যাচ্ছে আমি কিন্তু একভাবে চিন্তা করছি না। আমি ২ টা বিষয়কে ২ টা অ্যাঙ্গেল থেকে চিন্তা করছি। ২ টার ক্ষেত্রে আমি তার উপর ডিফারেন্ট ধরনের রেসপনসিবিলিটিস গুলোকে ইম্পোজ করছি। আমি চিন্তা করছি না যে আমার বাচ্চা কতটুকু আসলে নিতে পারে। এটা আসলে বয়সের বিষয় না যে এই বয়সে আমি তাকে এই প্রেশারটা দিতে পারি কিংবা এই বয়সে আমি দিতে পারি না। এটা বিষয় হচ্ছে তার মধ্যে ম্যাচুরিটি কতটুকু আসছে সেই অনুযায়ী আপনাকে গাইড করতে হবে আপনার বাচ্চাকে। তাই না? কিন্তু এখন তো অনেক ছোট, ছোট বাচ্চারা এরকমের ডিসিশন নিচ্ছে বা ছোট, ছোট বাচ্চাদেরকে দেখছি যে ওরা সুইসাইড এর মতো চিন্তা করছে। আসছেও অনেক রিপোর্ট। অবশ্যই আসছে। এটার আমি তো একবার আমি বললামই যে এটার কারণ হচ্ছে আমরা বাবা-মারা তাদের মধ্যে ওই ধরনের সেন্সটাকে ডেভেলপ করতে পারি নাই। যার জন্য সে আমাকে এবং তাকে সবথেকে বেশি লাভেবল মনে করে। সে কি এটা বুঝতে পারে যেসব বাচ্চাগুলো সুইসাইড করে? সে কেন করে? আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, তাহলে সে আসলে মানুষ ওই সময়টায় কোন স্টেজে থাকে এটা কিন্তু কারো পক্ষে সার্টেইনলি বলা সম্ভব না। বাট অবশ্যই সে তখন খুব vulnerable থাকে। এটা সবার পক্ষেই ফিল করা সম্ভব। ও আর কোনো স্বপ্ন ছিল না, ওর কোনো হোপ ছিল না, ওর ভালোবাসার মানুষ ছিল না। হাত ধরার, পাশে থাকার, তাকে বোঝার মতো কেউ ছিল না। একদম এম্পটি ছিল। সে তখন খুব হিউমিলেটেড ফিল করে। সে vulnerable হয়ে যায়। এটার রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে সে আর থাকতে চায় না। এখন অনেক ক্ষেত্রে আ
সুইসাইডের ইস্যুটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে একরকম হতে পারে, আবার একজন অ্যাডাল্টের জন্য আরেক রকম হতে পারে। একটা শিশু যে আর সুইসাইড করে সে তো জানেই না হোয়াট ডাজ ইট মিন বাই সুইসাইড, কিন্তু সে সুইসাইড করে ফেলছে, রাইট? একজন বড় মানুষ যিনি করে তার ডিপ্রেশনের লেভেল এবং একজন শিশু যেই কারণে করে, দুইটা কি আসলে একই স্কেলে মাপা যায়? সেটা কিন্তু একটা অনেক বড় কোয়েশ্চেন, তাই না? সো বিষয় হচ্ছে যে আমি অ্যাজ এ বাচ্চা যখন সুইসাইড করার মতো অ্যাটেম্প্ট নেই, তখন আমার মেইন প্রবলেমটা কি থাকে যে আমি মনে করি আমাকে কেউ ভালোবাসে না। আমাকে মামা ভালোবাসে না, আমাকে বাবা ভালোবাসে না। সবাই আমাকে বকা দিচ্ছে। সো আমি সুইসাইড করব। আমি পারছি না, আমি পড়াশোনায় ভালো করতে পারছি হ্যাঁ, না, আমি আমি করতে কি পারছি হয়েছি বা না। কি আমি করবো আমার why বাবা-মার me জন্য? এরকম? সো আমি তখন সুইসাইড করে ফেলছি। বড়দের ক্ষেত্রেও এটা হতে পারে যে আমি চাকরি পাচ্ছি না, আমার এই সমস্যা হচ্ছে, সেটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, জীবনের অর্থ পাচ্ছি না, আমি সুইসাইড করে ফেলছি। বাট অবশ্যই ২ টার স্কেল কিন্তু ডিফারেন্ট, রাইট? বাট ২ টার ক্ষেত্রেই তাদের মধ্যে যদি এই অ্যাকনলেজমেন্টটা থাকে যে হ্যাঁ, আমি পারছি না। কিন্তু কিছু, কিছু মানুষ আছে যারা এই না পারা আমিকেই বেশি ভালোবাসে। তখন কিন্তু সে তার মধ্যে এই চলে যাওয়ার কিংবা এত বড় আত্মঘাতী একটা ডিসিশন নেওয়ার আ সম্ভাবনাটা কিন্তু কমে যায় কম্পারেটিভলি, রাইট? সো আমার মনে হয় আমাদের অ্যাজ এ প্যারেন্ট অনেক বেশি গ্র্যাটিটিউড শো করা দরকার টুয়ার্ডস আওয়ার চিলড্রেন এবং উই নিড টু এক্সপ্রেস আওয়ার লাভ টু দেম। বিকজ আপনি দেখবেন যে এটা আমি আমার বইয়েও বলেছি যে ২ টা জিনিস অবশ্যই মানুষকে এক্সপ্রেস করতে হয় এবং এই দুটো জিনিসের এক্সপ্রেশন ছাড়া কোনো ধরনের মূল্য নেই। এটার একটা হচ্ছে ভালোবাসা এবং আরেকটা হচ্ছে কৃতজ্ঞতা। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনাকে তাকে বলতে হবে যে, "আমি তোমাকে ভালোবাসি।" এবং আপনি যদি কারো প্রতি কৃতজ্ঞ থাকেন, আপনাকে বলতে হবে, "আমি তোমার প্রতি খুবই কৃতজ্ঞ।" কারণ এই দুটো বিষয় আপনি যদি প্রকাশ না করেন, এই দুটো বিষয় মূল্যহীন। সো আপনি যখন আপনার বাচ্চাকে প্রতিনিয়ত বলেন যে, "বাবা আই লাভ ইউ", ধরেন আপনি সকালে ঘুম থেকে ওঠার পর বলেন কিংবা রাতে ঘুমানোর সময় তাকে একটা হাগ করে যখন বলেন, সে কিন্তু ভ্যালুয়েবল ফিল করে। খুবই একটা চমৎকার একটা পয়েন্টস যে প্রত্যেকটা বাবা-মা যদি এই কাজটা করে, তাহলে বাচ্চা তো প্রতিদিনই সে অ্যাপ্রিশিয়েটেড বা ভ্যালুয়েবল ফিল করবে। তখন আর তার এই একাকিত্ব বা আমি মরে যাবো, থাকবো না, এরকম একটা জিনিস তো চিন্তায় আসার কথা না। এক্সাক্টলি, কারণ ইভেন ইফ এটা শুধু শিশু বয়সে না, আপনি যখন বড় হয়ে যাচ্ছে, আমরা দেখা যায় কি আমরা যখন বাচ্চাগুলো ছোট থাকে তাদেরকে অনেক আদর করি, একটু বড় হয়ে গেলে আমি আমার বাচ্চাকে হাগ করতে লজ্জা পাই, কারণ সে এখন বড় হয়ে গেছে। কিন্তু সে তো আমার বাচ্চা, আমার এখানে লজ্জার কোনো অপশন নাই। আই আই নো এভরিথিং অ্যাবাউট হিম অর হার। এভরিথিং না হলেও আমি তো তাকে চিনি, আমি তো তার বেসিসটা চিনি। আরো বেশি হয়। ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে। যেমন ছেলে বাচ্চারা আমি অনেক ক্ষেত্রে দেখেছি তার বাবাকে সে হাগ করতে লজ্জা পাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হয় না। ছেলেদের ক্ষেত্রে বেশি হয়। এটার কারণ কি? যে সোশ্যাল যেই সিস্টেমে আমরা বাচ্চাগুলোকে বড় করি, আমরা তো এই অ্যাপ্রিশিয়েটেড ফিলটা করাই না। তাই না? সো আমার মনে হয় এখানে প্যারেন্টদের পাশাপাশি চিলড্রেনদেরও রোল আছে, বাট প্যারেন্টদের রোল সবথেকে বেশি। সে যদি যখন তাকে ফোন করে, কারণ আমার বাচ্চা যখন বড় হয়ে যায়, এটা একসেপ্টেড মানে হওয়া উচিত যে সে আমার সাথে সারাটা জীবন থাকবে না। কিন্তু আমি তো তার খোঁজ খবর নিতে পারি। সে আমাকে ফোন না করলেও আমি তাকে ফোন করতে পারি। আমরা দেখা যায় একটা বাচ্চা যখন বড় হয়ে যায়, ছোট থাকে যখন, তাকে আমি রেগুলার ফোন করে খোঁজ খবর নিতে পারি যে, "বাবা তুমি ঠিকমতো খেয়েছো নাকি? ঠিকমতো স্কুল থেকে এসেছো নাকি?" আমি যখন অফিসে থাকি আমি এটা করি। কিংবা ধরেন আমি যদি হাউসওয়াইফ হই, আমি বাসায় আসলে, "বাবা তুমি সারাদিন কি করেছো?" আমি কিন্তু জানতে চাই। কিন্তু সেই বাচ্চাটি যখন বড় হয়ে যায়, আমি তাকে ফোন করে বলি, "এই তুই আমার সারাদিনও একটা ফোন দিতে পারলি না বাবা।" মানে আমি অভিযোগ করা শুরু করি। হ্যাঁ, অভিযোগটা হয়তোবা রাইট, বাট দেন এগেইন আমাকে এটা বুঝতে হবে যে আমার বাচ্চাটা সারাদিন টায়ার্ড ছিল। আমি কিন্তু ছোটবেলার মতোই জিজ্ঞেস করতে পারি যে, কি সারাদিন কি করেছ?" বাচ্চাদের উপর আমরা আসলে চাপাই যে পোস্ট করি বেশি। আমরা প্র্যাকটিস করে আমরা বলি না। হ্যাঁ, সো প্র্যাকটিস কিন্তু আপনার কাছ থেকে শুরু হতে পারে। সো আপনি যখন রেগুলার এই প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবেন, ইভেন সে বড় হয়ে গেছে, আপনি তাকে রেগুলার যখন বলছেন, সামহাউ ধরেন আপনার সাথে তার কোনো কারণে মনোমালিন্য হয়েছে, সে কিন্তু ওই গ্যাপটা ফিল করবে। সে ওই গ্যাপটা ফিল করে সে চিন্তা করবে যে, "আচ্ছা আমাকে তো তাহলে আগিয়ে যাওয়া দরকার।" কারণ মামা তো প্রতিদিন করে। রাইট? আজকে কেন করব? আজকে কেন করল না? ওই যে তার মধ্যে এই যে সেন্স অফ গিল্ট, এটাই কিন্তু মোর দ্যান ইনাফ টু ডেভেলপ themselves, রাইট? রাদার দ্যান ভিডিও অ্যাজ ওয়েল। অবশ্যই এটা তো কানেক্টিভিটিও ক্রিয়েট করে। কিন্তু আমরা সেটা না করে কি করি? আমরা তাকে আ ক্রিটিসাইজ করা শুরু করে দেই। তুমি করোনি, আমাকে ভুলে গেছো। হ্যাঁ, ইভেন যে তুমি সারাদিন কি এমন কাজ করো যে তুমি আমাকে ছোট একটা ফোন দিতে পারো না? রাইট? সো আমার মনে হয় যে আমাদের এই শেমিং ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে এসে অ্যাপ্রিশিয়েটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত।
এবং সোসাইটির কথা চিন্তা না করে আমার বাচ্চাটার কথা চিন্তা করা উচিত। কারণ আপনার বাচ্চা থাকলেও সোসাইটি থাকবে, আপনার বাচ্চা না থাকলেও সোসাইটি থাকবে। কিন্তু আপনার বাচ্চা যদি না থাকে আপনার লাইফের একটা বড় অংশ থাকছে না। এবং ইনফ্যাক্ট আপনার লাইফটাও অনেক ক্ষেত্রে থাকছে না, যে আপনার যে প্রাণের উৎফুল্লতা সেটা কিন্তু একদমই নিভে যাবে। লাইফলেস লাইফ। এক্স্যাক্টলি, কারণ এরকম অনেক উদাহরণ আছে যে বাচ্চা ছাড়া বাবা মার লাইফ মানে মৃতপ্রায় একটা জীবন। সো আমার মনে হয় এইসব ক্ষেত্রে মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সোসাইটি চিন্তা না করে আমার বাচ্চার চিন্তা করা উচিত, আমার প্যারেন্টের চিন্তা করা উচিত, কিংবা আমার পার্টনারের চিন্তা করা উচিত। রাইট? সবসময় লোকে কি বলে করিতে পারি না কোনো ভয়, সেই ভয়ে এরকম করলে তো সেরকম করে আমরা আসলে বাচ্চাদেরকে দূরে ঠেলে দিচ্ছি এবং বাচ্চারা একা হয়ে যাচ্ছে। সোসাইটিতে আমি দেখাচ্ছি আমি অনেক ভালো, কিন্তু আমার বাচ্চাটা একা। তো ওই বাচ্চাটার জন্য আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করলাম। কিন্তু দিন শেষে আমার বাচ্চাটা একা থাকলো। এটা আসলে কি মিন করে আমরা অনেক বাচ্চা বাবা-মারাই বুঝতে পারি না। আমি এখন এই সময়টাতে বেশি দেখি এরকম। অবশ্যই। এবং দেখা যায় যে আপনি সারাদিন তার জন্যই কষ্ট করছেন। কিন্তু যার জন্য কষ্ট করছেন সে জানে না যে আপনি তার জন্য কষ্ট করছেন। তাকে তো জানাতে হবে। তাকে তো বলতে বাচ্চাদেরকে হবে। আমরা এখন অনেক কম সময় দিই। মানে ওদের সাথে আমাদের কানেক্টিভিটিটা অনেক কমে গেছে। যার জন্য ওরা আমাদের কাছে আসতেও যদি কোনো একটা হাইড অ্যান্ড সিক্রেট এর ব্যাপারটা যেটা আপনি ১ম এই বলছিলেন যে বাবা আমাকে কি বলবে বা আগে থেকে জাজমেন্টাল হয়ে যাওয়াটা। সময়টা কম দেওয়ার থেকে আমার মনে হয় কোয়ালিটি সময়টা কম দেওয়াটা বেশি আ জি। ফোকাস হওয়া উচিত। যে আমি হয়তোবা আমার বাচ্চার সাথে অনেক বড় একটা সময় থাকতে পারি না। কিন্তু আমি যে ১০ মিনিট থাকি সেই ১০ মিনিট আমাকে কোয়ালিটি টাইম হতে হবে। সেই ১০ মিনিটে যদি আমি তাকে কমপ্লেইন করি, সেই ১০ মিনিটেই আমি যদি তার না পারাগুলোকে বেশি ফোকাস করি, তাহলে তো আল্টিমেটলি সেও ওই ১০ মিনিট আমার সাথে থাকতে যাবে না। মানে সেই ১০ মিনিট তার জন্য একটা প্রেশার যে, "ওহ মাই গড! আমাকে এখন ইন্টারোগেট করা হবে।" আসছে, আমাকে প্রেশার দেওয়া হবে। এবং এক্ষেত্রে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলব যে, আমাকে সবসময় বলা হয়, আমি সবসময় এই কথাটা শুনি যে, আমি আমার বাচ্চাকে আ কম্পেরিজন করা শিখাই না। যে ও আর ওর ক্লাসমেটের মধ্যে কম্প্যারিজন আমি শিখাই না। আমি আসলেই শিখাই না। তার কারণ আমি চিন্তা করি যে আপনার আরেকজনের সাথে কম্পেয়ার করার কোনো দরকার নাই। রাদার আপনি আপনার সাথে কম্পেয়ার করেন। যে আপনি কালকে কেমন ছিলেন আর আজকে আপনি কেমন। রাইট? সো আপনি যদি নিজেকে জানেন, আপনি দেখবেন আপনি অনেক বেশি ডেভেলপ করা শুরু করেছেন। আপনি যদি আরেকজনকে জানতে চান, আপনি অনেক বেশি anxiety ডেভেলপ করবেন। সো ইট ইস ইউর চয়েস যে whether you want to develop your anxiety or you want to develop yourself. রাইট? কারণ আমি যখন জানবো যে আমার এটা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যে আমি কালকে এই ওয়ার্ড মিনিংটা শিখি নাই কিন্তু আজকে আমি এই ওয়ার্ড মিনিংটা পারি। দ্যাট মিনস I improved than yesterday. দেন আমি কিন্তু মানে encouraged হব to learn something more for the future. বাট আমি যখন আরেকজনকে চিন্তা করব যে, আচ্ছা ও আমার থেকে বেশি নাম্বার পেল। কেন পেল? ও কি পড়ে যেটা আমি পড়ি না, ও কি করে যেটা আমি করি না, ও কোন টিচারের কাছে যায় যেটা আমি যাই না। তখন কিন্তু আমি আসলে ইনসিকিউরিটির পাশাপাশি anxiety-ও ডেভেলপ করছি। এবং বেসিক্যালি নট ডেভেলপিং, আমি ইনভাইটিং ইট ইন মাই লাইফ। আমি আমন্ত্রণ করে নিয়ে আসছি যে, আসো আমিও anxiety-তে পড়ি এবং আমিও তোমার মতো ফ্রাস্ট্রেটেড হই। সো প্যারেন্টদেরকে চিন্তা করতে হবে যে আপনি কম্পেয়ার করে অন্যের সাথে আপনার বাচ্চার মধ্যে এই ইনসিকিউরিটিটা ডেভেলপ করবেন, ডিপ্রেশন ডেভেলপ করবেন, নাকি আপনি আপনার বাচ্চাকেই শিখাবেন যে লুক এট ইয়োরসেলফ অ্যান্ড দেন বি বেটার দেন হোয়াট ইউ ওয়্যার বিফোর। ইটস আ ভেরি নাইস ডিসকাশন। লাইক আজকে আমরা যেই কথাগুলো বলছিলাম এটার মাঝখানে একটা ব্যাপার তো অনেক বেশি হাইলাইটেড যে বাচ্চাদেরকে যদি অ্যাপ্রিশিয়েট করা যায়, তারা যেরকম কনফিডেন্ট হয় এবং এক্সেসটা হয়, কোয়ালিটি টাইমটা দিলে বাচ্চাদের যেই ভ্যাকুয়ামটা মনের মধ্যে থাকে সেই জিনিসটা চলে যায়। এবং বাচ্চাকে যদি শেখানো যায় যে তুমি তোমার নিজের বেস্ট ভার্সনটা হও, লাইক তুমি কালকে কি ছিলে আজকে ইমপ্রুভ হও অর বেটার তুমি তোমার নিজেকে কম্পেয়ার করো রাদার অ্যাংজাইটি না দেখে আরেকজনকে কম্পেয়ার করতে হলে তাকেও কিন্তু একটু অবজার্ভ করতে হয়। অনেক সময় চলে যায়। তো বাচ্চাকে নিজেকে অবজার্ভ করার জন্য যদি নিজেকে মানে এই প্র্যাকটিসটা যদি প্যারেন্টস করেন, তাহলে মনে হয় যে এই যে ভ্যাকুয়াম বাবা-মার কাছ থেকে দূরে সরে যাওয়া, এম্পটিনেস, বাচ্চা একা হয়ে এই যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, এই বিষয়গুলো অনেক কমে আসবে। একদম।